তখন অন্তিক রুমে এলো, বহু বছর পরে এলো। অন্তু সহজভাবে নিতে পারলো না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক নির্লজ্জের মতো হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও, এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরাদ নেই, তাহলে বোধ হয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি করে এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো ২ দিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদন দরকার আছে, দে তুই দু একটা বিনোদন। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের উপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করে চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হয়ে গেলে আব্বুর কাছে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু, আমি অতটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালার কপালের পল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলেদের চাঁদা দিতে দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জি আরো কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ তাদের পেটের ক্ষুধা মিটেনি। আমার এসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব, সহ্যও করতো। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম। তাতে তোদের উপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়লো। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার ওই হালে দেখে। আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেওয়ার কথা বলছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল করে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়েকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবন খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপকে বাপের মন ভেঙেছি, লেখাপড়া ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু? না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই। ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব। কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে যায় ফেলে নিজেকে। সকাল ৮টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বসো, বিকেলে ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীরে পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পরে মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরেই পলাশের রুফটপ চোখের সামনে ভেসে উঠে। নফল ব- নামাজে বসতে ইচ্ছে করলো অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অন্তুর অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গোমাটে হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে পরিবেশটা যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে, ঠিক তেমন। ধুপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে।
কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেইটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্ভিত পেতে দ্রুত শরীরে মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিক গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনো রকম মাথা গামছা পেঁচিয়ে ওর উপরে ওড়নাটা দেহে পেঁচিয়ে নিয়ে ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধলো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইয়াকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডাক দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকেছে? বললেন আমরা আসছি। অন্তু হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর টিপটিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝাতে চাইছি না। আপনারা কি বলতে, ও সরি। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক নয়। জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর যেন ডাকি তারে, ক্লাবে ঝামেলা হইছে। উনাকে দরকার, একটু ডাকেন উনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু উনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্স ভালো ছিল। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তর মাথায় যেন টকবগে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে। তা কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্ত অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যের মতে আপনাদের জয় আমিরের বাড়িতে ভেতরে থাকার কথা। রাহাতের আর কথা বলল না। আত্মবিশ্বাস গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে উঠল। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যের একটা নির্দিষ্ট পরিমাণ বহন করি আমি। এখানে থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করব লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকেছেন কোন সাহসে? রাহাতের কান অবধি পৌঁছল না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমাই গেছেন নাকি? জয় ভাই। অন্তু মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতর ধূপ ধূপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখে আত্মবিশ্বাসে তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীর কম্পন হয়েও যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুললো একটা। অন্তু দেখলো এটা সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা, এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল। গায়ে কিছু নেই। তার কাঁধে হাত রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে আসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গের মতো বাতাসে আছড়ে পড়ে। অন্তু অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আর্মিন, এত লোকের ভিড় কেন, কি হইছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এটা ওই যে মেম্বারের ভাগিনা না, জয়? ও, ঘোমটার তলে খ্যামটা চলে, মাইনসে কি আর এমনি কয়? এই যে শোন সকলে, আইসকা যা দেখতেছো নতুন কিচ্ছু না। আমরা একদিন হের ঘরে বাড়ি যাইয়াও ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি 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 সি, থু,
মাস্টারের মাইয়া? হুঁ, আবার মুখোশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ভেতরে ঘরের ভেতরেই যদি প্রতিদিন এমন বেটা ছেলে পাওয়া যায়, সেই আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই চ্যাংড়ারে, মানে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য করে অন্তুর উপর। হুঁ, দেখছি মানে? ওর মাই তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল, আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হেইও ভিতরে চইল্লা গেল, কিচ্ছু কইল না। ওই দিনই সন্দেহ হইছিল, আবার এই সেরি সেদিন দেখলাম মুখোশ না পইরা বাইর হতে ঘুইরা আইলো। অন্তু চোখ বুঝে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না, এক প্রত্যেও ভুল বলে না জয়। ওর তো গবেষক হওয়ার কথা ছিল। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে। সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর চোখ দুটো ভিজে উঠে। একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা, আর শক্তিরও তো অবকাত। বাঁচতে বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহ কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে যে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছেঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে, এই ছেড়িরে এক ঘরে করো বাপু সকলে, এইসব পাড়াটার বদনাম করব। ও ছেড়ি এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু, ঘরের বেটা শুয়াইয়া রাখতে দিয়া বাপ মায়ে গেছে কোনে। চি 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 চি, বাপের জন্মে এসব দেখি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনা সবার মূল্যবান বক্তব্য। কেউ কেউ বলছে এজন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগতেছে কে, সে কখন থেকে আইসা এই সেরাগুলো ডাকতেছে, খোলে তো নাই, খোলেই না। অন্তু বিয়ে নিয়ে এসেছে বহুবার বহু লোকে, অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান, আজ তারা তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি কইরা লাং লইয়া শুয়ে থাকো, আবার গোসল করে বের হয়েছ, গুঞ্জন রটল। ওহ, তাহলে কুকাম কইরা লাঙ্গের বিছনায় শুইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছিল। এখানে একটা বিশ্রী ভাষা ইউজ করা হয়েছে, আমি সেটা বলবো না। এরপর সেইখান থেকে বেরিয়ে হইয়া আইসো, ও ছেড়ি সি সি সি, রব উঠল মন্তব্যের। অন্তু অন্তর মোড়ানো গামছাটা অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও তা পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলে গামছাটা, পিঠ বেয়ে ছিটকে পড়ে ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ মুখ হাসছে। খিল- খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে উঠেছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠেছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়া ওই ঢং দেখবা? চুল নাক কাইটা বাইর করো ওসব বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী বেবিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তর দিকে তাকালো জয়, চোখাচোখি হলো দুজনের। অন্তর ঠোঁট দুটো হেসে উঠল।
যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারীসত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চৌম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম। তার দিকে আঙুল তোলার সাধ্যও কারো নেই। তারা অন্তর্দোষের কলঙ্ক অন্তর্গায়ে এবং জয়ের টুকু একসঙ্গে অন্তর্গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সে ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টার মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাক ছিল বেশি। আজ পঙ্গু হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখলো অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেঢালা সেলোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতে। উস্কো খুস্কো লম্বা চুলগুলো পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়র সে। তার মুখে কঠিন। মৌলভী সাহেব বলল, যেহেতু অবিবাহিত নারী পুরুষ বেবিচারে লিপ্ত হইয়াছে, সেই হিসেবে শরীয়তের বিধান হইল দুজনকে দৌড়া মারা। মরে গেলে মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাই করলো লোকেরা। এইসব আগের কালে দেখা যেত। এসব এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে আকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোস্টেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধ হয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তো সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইলো না কিছুই। অন্তর আকাশের দিকে তাকাই, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে বেবিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসার অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেলে বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দ শুনিনি, কেউ বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তর খুশি লাগছিল খুব। সে কিছুক্ষণ নীরবতা পুরো জনমানবের মাঝে। তা ভাঙল হামজা। মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটলো। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যাবে। সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতিই তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গেছে। এখন কেউ আকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে উঠে, ধরুন যদি বিয়ে দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকার ভাবে নিজেকে উপস্থাপন করেছে, মানুষ এতক্ষণ তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে, মেয়েকে জয়ের ভোগ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তর মাথাটা ঝিনঝিন করে উঠল। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হইছো তুমি? ওই শালির মেয়েরে গলায় দড়ি দিয়া মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল বলবে না। আমি ওরে বিয়া করতে পারবো না। ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব।
অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু কথা বলার আছে, আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা। আমি কিছু বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করল না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তু শিক্ষিত, মার্জিত যুক্তিতর্কের কথা হইতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না। বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছো? মানে এইসব নাটক দিয়া কি বুঝাইতেছো এইডা কো? এই ছেড়িরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। ধপ করে একদলা থুতু এসে মুখে পড়ল অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিক মতো থুতু দিতে জানে না। মহিলাটাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। থুতু ছুরি দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলল অন্তুকে। অন্তুর শরীরে এক পাশ থেকে অন্যটা পড়ে গেল। চোখ দুটো বুঝে জোর করে ডেকে উঠল অন্তু। আব্বু! টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। মহিলা বলল, লাঙ্গের সাথে বিছনায় যাইতে মন চাই, বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না। এতক্ষণে তাও যা ভাবনায় আনছিলাম, তুই তো তার চাইতে বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম। মাইয়ার বয়সে 14 হইতে বিয়া দিয়া দিছি। তোর মতন পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো। আমি কিচ্ছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওনাটা তুলে বুকে জড়িয়ে নিল। হো, কিছু করস নাই, খালি লাঙের সাথে বিছনায় শুইছিস। তাই তো কই বিয়া করবার চাই না, ভার্সিটিতে পড়বার চাই। হুঁ, সেদিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে গা। এতই যখন রং করতে মনে চাই, তা আবার বিয়া করবারও মন চাই না কে তরে। অন্তর সহ্য ক্ষমতা ছাড়ালো, চিৎকার করে উঠল ও। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথা দুখণ্ড করতে আমার হাত বাঁধবে না। জনতার একজন বিড়বিড় করে বকে উঠল, এ মাইনষের তেজ এখনো কমেনি? ঘরে বেটা ছেলে ঢুকানো মাইয়ার মুখে। অন্তর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করেছিলেন বেত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেত্রাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার কি মতামত? জয় অন্তুর উপর থেকে চোখ ফিরিয়ে বলল, হুঁ, আমার আমার মত? আমার আর কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নেই। শেষে আস্তে করে চিবিয়ে বলল, অফারটা আফটার অল শালী সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। অন্তু চোখ দিয়ে অনুরোধ করে উঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূর চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনড় চোখে চেয়ে থাকলো। আর কিছুই করার নেই। সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু ফেলেছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজে আনতে গেল হামজার দুটো ছেলে। অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না। তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলবীকে বলল, হুজুর আমি পাপ করেছি। জিব্বা আটকাচ্ছিল কথাখানায়। একটু থেমে গিয়ে মিনতি করলো, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তুর শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমার
ব্যত্রাঘাত করে মেরে ফেলুন, আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় এক বোতল বিষ, হুজুর। আমি যা করেছি তার শাস্তি আপনি আমার ৮০টা না বরং দ্বিগুণ ১৬০টা মারুন। আপনি জয় আমিরের আঘাতগুলো আমাকে দিন। ওই লোকটার ভাগের যে বেত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন। জয় আমিরের কোনো দোষ নেই। মৌলভীর সামনে মিনতি করাটা বেক্কেলের কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরে আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার। আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত, দরকার। আমি যদি ওর আঘাতগুলো নেই, এখানে আমার শুলে চড়িয়ে ৫ খণ্ড করা হলেও তা মাসুল। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। হামজা স্থির থেকে তাকিয়ে বলল, পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্যি মিথ্যার ধার সমাজ ধরবে না। তোমার শরীরে ট্যাটু ঝেপে গেছে। কিসের ট্যাটু কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়? অন্ত মাথা নাড়ে। ট্যাটু মোছা যায় না? যায় না, যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দেই অথবা উপড়ে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে ১০টা আঘাতও সইবে না। দৌড়া ৮০টা বেত একসাথে বেঁধে ৮০টা আঘাত করে মারা মারা হয়। তুমি চারটাতে প্রাণ হারাবে, কলঙ্কের সাথে নিয়েই মরবে। এড়িয়ে যাওয়া পথ নেই। অন্তর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, বেঁচে থাকতে নিজের কাছে সান্ত্বনা থাকবে, তুমি পাপটা করোনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুতি হোক পাটোয়ারি বাড়ির তোমার অপেক্ষায়। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলাচ্ছে। হামজাকে তার বড্ড ভয় করছে। পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয়। হামজার দেহে বাস করা ক্যান্সার কোষের মতো নীরব ঘাতক। চারিদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়ছে। স্বভাববশত ওড়না তুলে মাথায় দিল। আজ আর দূরে গিয়ে উঁচু করে নামাজ পড়তে বস বসতে হলো না অন্তুর। বসা হলো না। চরিত্রহীনদের সমাজে নামাজ পড়ার দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এ সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট, হাঁটুর নিচে ঘন পশম, পা দুলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতিতে তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছু বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর উপর রাগটা তরতর বাড়ছে, জেদ উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা। আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝেছিস আমায়? আমি কি তোরও বলৎকার মেয়ে মনে হয় মাটি? তুই কথা বলিস না? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য কুলায় সবটা? তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না, অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাকেও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার অবস্থান নিয়ে আলোচনা শুরু করলো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলেন, তা তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজা বলার সুযোগ দিল না অন্তু চিৎকার করে বলে উঠল, বললাম না বিয়ে হবে না? আমাকে এখানে কেটে টুকরো টুকরো করলেও কোনো রকম বিয়ের আয়োজন হবে না এখানে। আমি যা করেছি তার জন্য বিকল্প কোনো শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইছি না তোমার জিন্দা মাটিতে পুঁততে। তার চেয়ে কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেত্রাঘাতের সাজা দেওয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনদের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনার কিন্তু গুনাহ হবে আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন উপরে গেল। অদ্ভুত চোখে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখলো, এখনো মেয়েটার কথার যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখের প্রতিবাদ এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাধের মস্তিষ্ক বিস্মিত খেয়ে গেল।
চোখ সরালো না অন্তুর উপর থেকে। অন্তুর মুখে ঘাম জমেছে, বুকটা উঠানামা করছে, চোখ দুটো কাতর, অথচ অগ্নুৎপাতের গলিত লাভা যেন ঠেকরে পড়ছে। সন্ধ্যা হবার অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন, রাবিয়া উনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পেছনেই। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হলো মেয়েটা। এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে? আব্বু কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এসব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তু অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। একে একে লোক আমজাদ সাহেবকে নিজের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করে। মাইয়া তোমার আকান্ত করছে, মাগার সেই লাঙের লগে বিয়াত বসবার চাই না। কেউ আবার বলে, আমজাদ মাইয়ারে ব্যবসায় দিছ নাকি? ব্যবসা যারা করে হেরা বিয়ে করবার চায় না। কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক, তেড়ে যায় মারতে খেপা পাগলের মতো। লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজের বিরূপ প্রভাব পড়লো এতে। পাপির ভাইয়ের এই অস্পর্ধা দ্বারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার এবং সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না, জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, এ অঞ্চলে অভিজাত পরিবার, আমির পরিবারের একমাত্র উত্তরসূরি, জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারিদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢেকে ঢাকে না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে, তা আর অন্তিক চাইলে উঠে পড়বে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসলেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলল না, শ্বাস ফেলল না কেউই। অন্তর ভেতরে মৃত্যুর নেশা জাগে, আর মৃত্যু আশেপাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা, তো কি অন্তু করেনি বিয়ে? নির্মল কণ্ঠ আমজাদ সাহেবের। অন্তু হেসে উঠে, মেরে ফেলো আব্বু আমায়, তোমার হাতে মরণ আমি ধন্যবাদ গ্রন্থে গ্রহণ করব, দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু, আমায় তুমি মেরে ফেলো। অন্তু আমায় মেরে ফেলো আব্বু, বিয়ে করে নে অন্তু। অন্তু চিৎকার দিয়ে উঠল, মেরে ফেলো তুমি আমায়, নিজের হাতে মারো, এমনিতেও তো বেঁচে নেই, তবুও আমায় মারতে এত দ্বিধা, অথচ যখন বেঁচে ছিলাম কেউ বাঁচানোর জন্য ছিল না এই আসমান জমিনে। তুমি বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণটা টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনে কাঁদে না। রাবেয়ার গুনগুনানি তার কানে আসছে, একাধারে বসে হু হু করে কাঁদছে। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপর রেখে বললেন, কোন অপরাধী মারি তোকে বলতো অন্তু? আমরা তো দুর্বল, হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে তোকে মেরে নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে, যে পাপ তুই করতে পারিস না, সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করেছে আব্বু, চুপ থাকতে না পারার পাপ, ভেতরের ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যা তোষামত না করতে পারার পাপ। তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়েছে আব্বু আমার উপর। এত পাপের পরেও পাপ নেই বলছো? পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি, আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। কি আশ্চর্য আব্বু, মৃত্যুটা মৃত্যু হোক, এরকম নরকবাস দিচ্ছ কেন? এটা নীতি অন্তু। অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদের অপরাধ আছে, তাদের অপরাধ, তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি তুই পবিত্র, সেটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না? অন্তু কথা বলল না। আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর। বীরেরা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালায় না অন্তু। তুই পালাতে চাইছিস, তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরের জীবনের সম্মুখীন হবার শক্তি নেই। বিয়ে করে নে অন্তু,
অন্তু ভাত ভাঙে, কান্নারা ছিটকে আসে। আমায় তুমি আর এ কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু, তোকেও হতে হবে অন্তু। মানুষ তো তাই চেয়েছি ছোট থেকে, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হয়েও না আব্বু আমার উপর, আমায় জীবিত পুড়িয়ে ভস্ম করে দাও। আচ্ছা তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকালেন আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু মারি আটকে চোখ বুজে, আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুজে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপেদের তোদের মতো অন্তুরা ডাকবে না। দোষ তো তোমার, জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়? তবু একা রেখে গেলে, দেখছো না আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি। প্রমাণ হলো তো। তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তি দোষ দিবি না? প্রকৃতি আর নিয়তি দেখ, ঠিক জিতে গেল অপরাধের করে। তুই তাদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমার। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। তুমি আমায় মেরে কেন ফেলছো না? মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত শক্ত করে মুঠো ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছু নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিস অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে। এখানে কথাটা জব জবানে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগুড় আশ্বাস বিশ্বাসের। অন্তু তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না? না আমার ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ বুজলো, কাঁদছি না। ও কথা আর বলবে না। তুমি কথা, তুমি শুধু হাতটা ধরে রাখো আমার, ছাড়বে না কিন্তু। আমি বলবো যতক্ষণ তুই হা না বলবি, আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকাই, ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এই মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাত চেপে রাখা হাতটা শিথিল হয় তার। এই অসহায়ত্ব অন্তু সইতে পারে না। অমনি তার আরো শক্ত বন্ধনে চেপে ধরলো আমজাদ সাহেব হাতটা। গাঢ় চোখে চেয়ে বললেন, লোকেরা কি বলেছে ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে উঠল। আমজাদ সাহেবের ভেতরের আগুন জ্বলছে। সে আগুন স্পর্শ করে অন্তুকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রাঙা চাপাদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সে জীবনে এমনই একজন মহাপুরুষ চেয়েছিল, তবে চাওয়া আর পাওয়া একটা জটিল শত্রুতা আছে। অতএব এ দুটো একত্রে মেলে না কভু, বরাবর পিছলে যায় দুটো সম্পর্ক থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওনাটা তুলে অন্তর মাথায় দিলেন। আলতো হেসে বললেন, হুমায়ুন আহমেদ কি বলেছিল জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত। এবং শেষ বেলায় বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামায় লিখলেন, জাবেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী সাহেব। জয়কে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত বাঁধবো বাপ? কোটিখানেক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে যাব নাকি? কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা। তাহলে 1 টাকাও বাঁধার দরকার নেই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবিরা রাহাত ফিক করে হেসে ফেলল। হামজা বলে, বাঁধেন 1,10,000, পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে, কত উদার পাটোয়ারি পরিবার, এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ গড়ে তুলছে এক চরিত্রহীন মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকাই। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া, চোখের পানি ছলছল করছে কিন্তু পড়ছে না। পাশে অন্তিক, তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়া আর কিছুই নেই। ছাড়াও কিছু, আরো কিছু। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল।
যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে, জয় মুখে মিষ্টি নেওয়ার আগে বিসমিল্লার বদলে স্লোগান দিল জয় বাংলা। এরপর গালে মিষ্টি তুলল। ছেলেরা তার সাথে সমস্বরে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বলতেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিকে থেকে চোখ ফেরায় না তার। আব্বুর দিকে কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুর বলি হবার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে। আমজাদ সাহেব ধীরে পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকলে ওই অন্তু জীবনেও কবুল পড়বে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন, ওনার করার কিছুই নাই। স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে। অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তু প্রাণহীন স্বরে বলছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের উপর। দরজা কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতে নিজেকে একবার গজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। রাত 10টা 38 মিনিট। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে ঈশার আজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগুতেই জরুরি বিভাগ। কেসি গেটের উপাশে বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে, উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতর। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া খুব সহজ নয়। কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিফকে, হামজার নির্দেশে। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতে লতিফের স্ত্রী হাসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল, আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয় জয় বারান্দায় সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো, তবুও দুটো বাজে গালি মনে 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 মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কোমরটা নেকামিতেই বেশি দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবারও ভালো ভালো লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি। হাঁটু অব্দি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ে রিংটা গেঁথে আছে সেখানে, যেখানে দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ে সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয় জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করেছে, 10 মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুনির নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরের মাংসপেশির ভেতরে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলে তুলে কোলের উপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেকে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেললো, কে করেছে এই কাজ বলেন তো? এইবারও কি? এইবারও মাঝার। একবার আগের বার গুলি করেছে, এবার পায়ের রডের আঘাত। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে কি আপনি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এইভাবে আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার উপর হামজার চাল খাটলো। মহিলা বলল, আমি দেব বয়ান, আপনি কথা চিন্তা করতেছি না। আমার স্বামী ওই হারামজাদা 2বার এমন ভাবে জখম করেছে, তারে পুলিশ কেন, আমি তারে ফাঁসিতে ঝোলাবো।
দুই ভাই প্রসন্ন হাসলো। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকে ফাঁসিতে ঝুলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এইভাবে। হামজা বলল, এমন তো হতে পারে, দেখবেন মাঝার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকারই করবে না কাজটা ও করেছে। নিশ্চয়ই জোশ দেবে আমার বা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিলটা মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় ভান্ডেল তুলে দিল হাসপাতালের কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে লাখ পাঁচেক টাকা তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে হাজার দশেক টাকা ধরিয়ে দিয়ে এলো হামজা। প্রয়োজনে ওষুধপত্র অন্যান্য দরকার খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতের সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। ওদের উপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরো শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি। সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞেস করলো, তুই বাড়ি সরি তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজার শরীরে চাদরটা খুলে ছুঁড়ে মারলো জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গায়ে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ালো। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগ বের করে জয়ের হাতে দিয়ে দিল। হোটেলে যাচ্ছিস? থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন হতে না হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে উঠে জয়কে খোঁচায়, বিছানায় একা যাইয়েন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালাই। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটে টান দেওয়ার কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে, অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেট ঠোঁটে লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করলো, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্ত খোঁচা পশুর মতো দাঁত খিচে উঠে, চুপ, একদম চুপ। এই বিষয়ে কোনো কথা কইবি না। তোর খুব মায়া হইতেছে ওই শালির জন্য, হ্যাঁ? তোরও হাল ওর মতো করি, তারপর দুজন একসাথে গলাগলি করে কাঁদবি। কবির বুঝলো না জয়ের কি হয়েছে। চুপচাপ সাথে চলল, সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ালো। সিগারেটটা ধোঁয়াগুলো মিশে যাচ্ছে অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিকে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো, আমার সাথে তোর কি? যা বাড়ি যা। ক্লাব ঘরে তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না, কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় সে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচে ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে উঠে ওর। ও শেষ কবে জাবেদ আমিরের কোলে চড়েছিল? তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের সাথে
যা ভাব সব ন্যাকামি যত। কি থেকে কি হয়ে গেল? শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটার কেটে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে। এটাই মূলত কারণ রাত্রিতে বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমাচ্ছে। রাতের খাবারটা খায়নি, জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শোয়নি। জিজ্ঞেস করবে কোথা থেকে আসছেন, এত রাতে কবে ফিরতে হবে কেন, এত রাতে বাড়ি ফিরতে হবে কেন, কোথায় ছিলেন এতক্ষণ। জয় তরুরকে মিথ্যা বলতে পারে না, কোনোদিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের। ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনে একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুরু করতে তার আর ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সয়েছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচে খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িগুলোতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে, ওদের ঘুম কামাই করিয়ে আবোল তাবোল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই এই জিনিসগুলো কিনে আন। মাটির চুলার পাশে বসে নিজে রাঁধবে, শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজর আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলো সায় দেয়, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এইসব ভেবে কবি বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছন পেছন যেতে হবে তাকে, সাথে থাকতে হবে। রাত 12টার পর কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যাচ্ছে না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর, ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তুরে হাওয়ায় নাকে মুখে ঢুকছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছু গায়ে লাগায়নি অন্তু। সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গেছিল, এখান থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছি না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি তো জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিসম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিতে আড়াল করেছে। তবে তার আসল হামজাটা কে, কি, কেমন? আজ অন্তু কি মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে? আসতে নেই। রাবি এসে পাশে বসলেন। অন্তু একটু তাড়াহুড়ো করলো না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়। কণ্ঠস্বর ও নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই, ঘরে যা অন্তু। অন্তুর আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের উপর। মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো আম্মা। আম্মা, তোমার অন্তু বিয়ে করবে না দেখেছো, বিয়ে হয়ে গেছে। চুল হাত বুলানো রাবেয়া। চুপ কর অন্তু, ওঠ, ঘরে চল। জ্বর বাঁধাবি? আম্মা, কাঁদছো কেন? কাদার মতো কথা বললাম। কাঁদতেছি না। ওর তো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা, তাতে কি? ভালোই লাগতেছে, তুমি ঘরে যাও। তুমি বুঝবা না ঠান্ডা হওয়ায় হাওয়ায় বসে থাকার আরাম। যাও যাও, আব্বু একা। মরে যাইতে চাস? তাইলে আমারে আগে মার। কষ্টটা আবার কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়া পাপ করিয়াছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতই না। আমার গর্ভের দোষ। অন্তু উঠ। কার কি হচ্ছে জানি না, কিন্তু আমার সহ্য হচ্ছে না, ওঠ। অন্তু উঠে বসে। ধুর, ভাবলাম একটু শীত বিলাস করব। এখানে ইমোশনাল সিন চলছে, ওঠো চলো শুয়ে পড়ি। অন্তু চোখ মুখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে কেঁপে বলল, ওরে ঠান্ডা রে, আম্মা লাইট বন্ধ করে দিয়ে যাও, সেই শীত বাপরে। রাবেয়া অন্তুর কেমন করে যেন তাকিয়ে দেখলেন।
অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠটঠট করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর বৃথা চেষ্টা। রাবেয়া চলে গেলেন, অন্তু স্থির হয়ে গেল। এতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়েছিল। এই শীতের রাতে বুক জ্বালা বুকে জ্বালা আগুনের মতো সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তার বুকের উত্তাপ গম গম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। চুপচাপ এক মাঝরাত, নিঝুম, ঝুমঝুম করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকারে কুয়াশার দিকে তাকিয়ে রইল নীরব চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেদিন জয় আমিরের সঙ্গে বিয়াদবি করতে? কেন গিয়েছিল? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না নিজেকে ক্ষমা করতে যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরলো। সেখানে ভেঙে চড়ে আসছে। শীত বাড়ছে। পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খোলা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম? শীতল জিতলো বুকের ব্যথা। শরীরের ব্যথা অনুভব হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো। উঠল না নামাজ পড়তে, বসে রইল ওভাবেই। রাত দুটোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। আজ আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবেন। কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডায় মাঝে বারান্দায় মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না, তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু? তা করব, আমার সাধ্যি? বাপ তো তুমি আব্বু, স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমি ঠিক আছো। আমি তোমার বাপ হলে এরকম করতাম না, ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করেছো। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যেন দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? মেরে ফেলতাম। তাই তো করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন। চোখ দুটো কালিতে ঢাকা। ত্বকে তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের উপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটু দয়া হলো না আমার উপর? এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল তার একমাত্র দুর্বলতার জায়গায়। অন্তু একটা আবদার করে, আব্বু, হুঁ, চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনো আকাশ ফর্সা হয়নি ভালো মতে। চলো আমরা দূরে কোথাও চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না আমি। আমি এক কন্যা দায়গ্রস্ত বাপ ছিলাম। আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণ মুক্ত, দায় মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদি রাঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বেয়ে গেল। অন্তু চোখ খিচে চোখ দুটো বুজে ফেললো। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখে উচিত এই মুহূর্তকে থেকে নিজেকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঝাঁকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু। তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। তোমার আর চিন্তা নেই। আমজাদ সাহেব নিজে শরীর থেকে চাদরটা খুললে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমায় ক্ষমা করতে পারবি মা? মারে, ও মা। অন্তু ছিটকে উঠল। দুহাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে বলল, আব্বু প্লিজ, না, এত বড় পাপী করো না আমায়। আব্বু দয়া করো। মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন। অন্তর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তর হাত দুটো মুঠ করে ধরে বললেন, মা, তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অধম বাপ যা করেছে তুই আমায় বাধাস না মা।
অন্তু আর নিজেকে সামলায় কি করে, আব্বুর হাতের মুঠোয় কপাল থেকে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে আব্বু, এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমায় ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার। ফসফস করে কয়েকটা শ্বাস ফেলেন আমজাদ সাহেব। বুকের উঠানামা বাড়লো। অন্তু আঁতকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেসারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেললে বললেন, আমার কিছু হয়নি। মার খাবি এবার আমার হাতে কিন্তু। গায়ে চাদর জড়িয়ে বস। আব্বু ওঠো, ঘরে চলো যাই, এখানে ঠান্ডা, উঠো। তো তাড়াতাড়ি। আমজাদ সাহেব আবদার করার মতো বললেন, এত ব্যস্ত হোস না তো অন্তু, বস দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা জড়িয়ে উঁচিয়ে রাবিয়া বেগম এবং অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখন আস্তে করে বললেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে উঠে, এমন করছো কেন আব্বু? এমন ভাবে এভাবে কথা বলছো কেন? কিসব বলছো তুমি? আব্বু তুমি এমন করলে কিন্তু। অন্তি গেল। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বললেন, অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমার। এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি সবকিছু। কিছু সময় তোর সাথে বসে। ডোরবেলে কলিং বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বেলাতে মেহরানি, বালায়ে মেহেরবানি। দরজাটা খুলিয়েন। টুটিং টুটিং টুটিং। তোর চট করে চোখ খুলে দরজাটা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে তুলে হাত রাখে। তোর ভ্রু কুচকায়। এটা তখন এখন তার উপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তোর জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ হতে মানুষের বাড়ি ফেরার সময়? জয় নিগুড়ো চোখে তাকায় মেয়েটার দিকে। তোর আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস তবুও মিথ্যা বলতে শিখিস না। খেলে মিথ্যা বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে বল তরু, আপনি খাবেন না? জয় বলল না, খেয়ে এসেছি। কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনে একমাত্র যত্নকারী আগলে রাখার মানুষ জয়। তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষাণ্ডেরও কলিজা কাঁপে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এত দেরি করে করলেন কেন ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আটকে ওঠে অজান্তে। জয় মিথ্যা বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে, তবুও হাসে। আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে। উহু, যে উপায়ে আজ তুই খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে উপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে, বুঝলি তরু, তোকে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও পারতো আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে উঠে। এসব কথা কেন উঠছে? ওঠার কথা তাই উঠছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমি তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না কেন যেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞেস করলে তুই বলবি?